আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ভয় পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া! 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘম্মার্ত মুখে খানার আগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতে দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটি গুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা, একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামাটা সরালো। জামা সরাতে আঁতকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটায়। কি ভীষণ বিশ্রীভাবে ছুঁয়েছে এতটুকু বাচ্চা। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরায়। খেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু করতে বসলেই তার খেসারত বা আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটোকে অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ে 7 মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট্ট চেরি তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতোই সুন্দর, আদুরে গোল গোল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবেশটা বেশ বড় পরিবার বলা হয়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য অনয়, চেরির আরেকজন বড় বোন যে চিত্রার বড় ওহিয়াপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একমাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি করতে না, এত অচেনা কারোর সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়া আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করবো না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার হয়ে করে কান্না এলো চিত্রার। বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে, আপা আছে না তোমার সাথে, কেউ কিছু করবে না। দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুজ চেরি ডানে বায়ে মাথা নাড়ল। কি নিষ্পাপ ছোট্ট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটো চোখ। বাচ্চাটা অনেক ফর্সা, স্বাস্থ্য ভালো হয়, ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিচ্ছে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছুতেই একটা ব্যবস্থা করতে হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখে। পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্র কলেজ থেকে এসেছিল সেই। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবিধায় বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘামার্ত, আর সেই গরমে দিনে এসে হট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করে আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা থ্রিপিস পরল চিত্রা। অতঃপর চিত্রার হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানে। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবার যে আয়োজন করা হয়েছে তা হিসাব করে শেষ করা যাবে না। চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশে ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনির মুচকি হাসলো। বাম গালটা টেনে নিয়ে বলল, কই ছিলিস চিতাবাগ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না, কী ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়ে বলল, তোমাদের মতো জজ ব্যারিস্টার হওয়ার মতো ছাত্রী হয়তো না, তাই বলে পাশ মার্কটা তুলবে না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায়। চিত্রার কথায় হাসলো চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলাই যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্ত্যক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো
আর এমন কথা বলা শোভা পায় না। সেজন্য চাঁদনি চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্রমে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনেই বলতাম। কথাটা বলে ফিসলে হাসলো চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রা এমনই, সেখানে থাকবে, সেখানে হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো অহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে। আহির মুখমণ্ডল থেকে নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়, আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি, ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল আহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দেবে? ছোট্ট চেরি আহির কোমরে দিকে জামা আঁকড়ে ডানে বাঁয়ে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না আহির। বিরক্ত নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজেই খেতে পার নাকি যে তোমাকে খাইয়ে দিবে? আহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষায় ব্যবহার করছিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। আহি নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতে বলল, ছোট আপা তুমি তো শিক্ষক হবা তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে এই পেশা। তো এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে, সমস্যা নেই, তুমি আমাদের দিয়ে প্রথমে প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথা তেলে চাঁদনি হাসলো। ওই কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি, আর আহি বরাবর নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরনো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষ গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হয়েছে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়লো চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রার হাসি হাসি মুখ অমাবস্যা নামলো। মুখ আধার করে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গাদো গাদো কণ্ঠে চিত্রার দৃশ্য বলো, আরে আরে বেয়ান সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবেন নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শখ খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখলো। বোনের এমন ভঙ্গির কথা তার সে তত পছন্দ হয়নি, সেটা প্রকাশ না করা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনের দিকে, বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা যা তো একটু ছাদে ছাদে মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলিয়েন। জানিস না চাঁদনি মরিচের ঘ্রাণ পেলে খুশি হয়েছে? যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসলো তুহিন, মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি, ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্য কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি বাহার ভাই এত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিকে, অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরি জানার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে, তন্মধ্যে চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠ বলে, আহা, দুপুর হয়ে গেল যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রার মা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট্ট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছে পাশাপাশি অনেক রকমের ফুল গাছ আছে। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদের প্রবেশ করার সাথে সাথে পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুল গাছের চারা লাগিয়েছিল, আর সবগুলোই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পারে পত্রলেখা মৌসন্ধ্যা এবং রঙ্গন ফুলের কাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন এই 3টে ফুলের গাছের জন্য হাহুতাশ করছিল, তখন ছাদে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে বড় ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না, কারণ তারা দুজনে চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে, আর চিত্রার আবদার যেন তাদের কাছে। আনমনে ফুলগুলো মাথায় গুজতে পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে, এই মেয়ে ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলের গোছার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমার না, গাছটা বর্তমান যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়েছে, গাছটা এখন তার।
লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে, তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনি তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসলো। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধি ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে, তাই দু আঙ্গুলের মাঝে সিগারেটটা শেষ দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল। গোমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কী করব? তোমার আপাকে কিভাবে এত খাবার খায় সেটা দেখব? চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলে ডাকছি। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই একটু ওনার শিরায় উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না, মরিচ গাছের দিকে এগিয়ে গেল। লোকটার বাউন্ডলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল। দুজনে এই ছেলেকে দেখতে পায় না। বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শোনো মেয়ে, আমায় ছুঁয়ে দিলে পরে অকারণে যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপি গরনের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যেন বয়স সন্ধে আকর্ষণ করে। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেটে ফুঁকে যাওয়া ঠোঁট যেমন আরও প্রকারে মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটা বহুরূপী ডালিয়া মনে হচ্ছে। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে আসলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকিয়ে দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে দু হাত পকেটে গুজে দাঁড়িয়েছে বাহার। সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদম। ঝরঝর রৌদ্রে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিংকর্তবিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনা। দুবদা পা ফেলে তার মধ্যে ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনো রকম উচ্চবাচ্য না করে শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মাহিন কিছু করেছে? বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডল নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয় সে দেওয়ার মতো কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহারের সোজাসাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করে জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তর আশা করা এক ধরনের বোকামি, তাই সে দ্বিতীয় প্রশ্নটি মাহিনকে করলো, কি করেছো মাহিন? ততক্ষণে মাহিনের হতভম্ব ভাবটা কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছু করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসলো ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল। হই হই করে ছুটে আসলো মাহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙ্গুল লুচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিনমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলা? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখন? মহিলা দাঁত কিরমির করে প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয়ে তাকে কাবু করতে পারত না। অথচ তার বাবা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মাহিনের মা লতা বেগম রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সরকারের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন। বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, অথচ আপনারা চুপ নিশ্চুপ ছেলেটাকে ধমক দিচ্ছেন না। ওনার ধমকের পরও অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটা বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সদখান। খ্যাক খ্যাক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জা নেই। লজ্জার ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তত্তর করে বাড়ল নুরুল সদকের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে গেল বাহারের দিকে। বাহারের বুকের বাপাসটা ধাক্কা দিয়ে, শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সদাকার, বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আকারের চর বসালেন মহিনের গালে। পরিস্থিতি আর এক ধাপ হতভম্ব। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলম কম হতভম্ব বোধহয় হলো না। বাহার যেমন অদৃশ্যভাবে চটটা তাকেই দিল। নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা আড়ালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশে যেন প্রয়োজন তুলনার শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালো, বাহার সবাইকে অবাক করে দিয়ে
তৃতীয় তথাপি শেষ চটটা মারল মাহিনের ডাল গেলে এবং সবাইকে অবাক পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে তাকিয়ে থাকাটা যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার সামনে। লতা বেগম তার পাশের চেয়ারটা ধপ করে বসে পড়লেন। এতক্ষণে ঘটে কর্মকাণ্ড যেন সবাই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হয়ে উচ্চকণ্ঠে শোনা গেল নুহুল সদাগর ভয়াবহ রকম চিল্লায় বলল, এই বেয়াদব ছেলে যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চড় মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছু করেনি, আমরা সবাই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী, লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যায় না, ভীষণ ঠান্ডা মানুষ, ঝুটঝামলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটা চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বলল, তুহিন, তোমার কথাই না হয় মানলাম, এতগুলো চট তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্রে প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতো বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই নেই। অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভগতে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলো। বাড়ির বেশিরভাগ মানুষ তার পক্ষে কথা বলছে। কথা কাটাকাটির যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চটটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগে বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল, খুব ক্ষীণস্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন, ওনার কোনো দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের সদস্যরা। ছোটতার সেই তালিকায় বাহিরে আমির। আহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বলেন, কি বলছিস আহি, আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে আহির মুখটা এতটুকু হয়ে গেল। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। আহির কথা অঙ্গিভঙ্গি বুঝতে তার 1 সেকেন্ড সময় ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে আহিকে আদুরে সুরে জিজ্ঞাসা করলো, আচ্ছা আহি, বলো তো মাহিন ঠিক কী করেছে তোমার সাথে? অসভ্যতামি করেছে কি? আহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখ করে বলল, মাহিন আমার স্পর্শগত জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছিল। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যিস উনি করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে পড়ল। মাহিন অবাক চোখে তাকিয়ে রইল আহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। আহি স্বভাবসুলভ বেশ ঠান্ডা। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পারে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছনে আড়াল করে হাত জোর করে বলেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও তো ক্ষমা চাইবে আহির কাছে, এবারের মতো ছাড় দাও। আমি ওর আচরণে রঞ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ যেন আকাশ সমান। নিজের বাড়ির মেয়ে যে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছিল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর, হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে না, ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সদাগর বাড়ির সকল সদস্য বেশ চতুর। আত্মীয় স্বজনদের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটল, তাদের বড় মেয়ের সংসারে যেন আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা আছে। পাড়া প্রতিবেশী তন্মধ্যে ছিছি শুরু করলো, তিলকে তান বানালো। আহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তার শেষ। মাহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না এখানে। নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোরস্বরে বলেন, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনি তো আর কয়েক মাস পরে ডেলিভারি ডেট, ও এখানে থাকুক। আমাদের বংশের বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতে থাকে। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনিয়র লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী, তাই নিজের মায়ের প্রস্তাবকে
অকপটে না করে বললেন, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকবো, তাই এ সময় ওর পাশে থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে সে হাসি মুখে মেনে নেওয়াই তা উচিত। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। সবার ভাব এমন যে লতা বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মাহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি আহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেব। এভাবে ছুঁবো যেন নিজেকে দেখে নিজের লজ্জা পান। আহি নিরুত্তর রইল, ভাব এমন যে কথাখানা শুনেওই নি। মাহিন তার মার সাথে চলে যেতে আরেক দফা ক্ষমা চাইল জুনেদ। ভাইয়ের কর্মকাণ্ডে সে লজ্জিত, সেটা তার আচরণে প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভড়কে গেলেন। সংসার ভাঙতে বসলেও ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো সবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেলে গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশটা খানিকটা থমথমে, যে যার মতো নিজেদের ঘরে আছে। অন্য অন্য দিনের মতো হইচই হাসি তামাশা নেই। আকাশে যখন কমলা রং ছেড়ে কালো রং নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে আসলো একটা গিটারের টুংটং শব্দ। চিত্রার বয়স সন্ধিকাল, মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে মাঝে। এমন একটা দিনে এ সময় গিটার বাজাচ্ছেন। পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে 1 বছর হতে চলল। কোনো আত্মীয় নেই লোকটার সাথে, কেবলমাত্র দিহান আর তিশানের শিক্ষক হয়ে এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর তিশান ভাইয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতপর একদিন হুট করে বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর এবং গাছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনের দারুণ রেজাল্ট করলো। বাহার ভাই বর্তমান ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হয় সে এবারে সকলের মন পেয়েছে। অবশ্য অনেকে গাছাড়া ভাবটা আছে বিদায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবার সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার যখন কোনো সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ায় বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। তারপর ছোট চাচার ঘরে এলো আহিয়াপা। তারপর দিহান আর ত্রিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। তারপর চিত্রা, এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি ও অনয়কে পড়ান বাহার ভাই। এলাকার মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিত আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কি না জিজ্ঞাসা করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলেকোঠার ঘরে বাহার থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। আর এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কমাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতে অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষ গুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখে দুঃখে হয় আপন। আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তা একটা ছাই রঙের পাতলা টি শার্ট, চুলগুলো এলোমেলোভাবে সিক্ত বোধ হয় গোসল করেছে। মানুষটা বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তার মধ্যে গান থামিয়ে সিগারেট ধরল বাহার। পরিবেশ এখন নিশ্চুপ প্রায়। এর মাঝে ধপধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতে দরজার আড়ালে লুকোলো চিত্রা। ভেবেছিল মা চাচিদের মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে আহি হাজির হলো, হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। আহি আপা কিনে খাবার এনেছে, এক গ্লাস পানিও খায় নাই সে। সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। আহি চুলগুলো দুলোতে দুলোতে ছাদে পা রাখতে হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনে বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পড়ে যাবে, অকালে ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে উঠল। পরক্ষণে বাহারের কণ্ঠে ভেসে উঠল, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হব না। চিত্রার চোখ অবাক করে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল?
বাইরে হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল অহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গান গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে এক পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে আকাশপানে তাকিয়ে রইল। আহি জানেন বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাত বোকামি, আর আহির মতো চালাক মেয়ে বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে আহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো আর খাওয়া হয়নি। আহির কথা থামতে দেরি, অথচ বাহারের পিছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়ে 1 সেকেন্ড সময় ব্যয় না করে বাহারের দৃষ্টি ক্ষণিকটায় ভরকে গেল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছেন। বাহার আহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করলো, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠ বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মাহিন কিছু করেনি। আহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতে খাবারের প্লেট ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণে সব কিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়া লজ্জা পেল। তবুও সে এক জায়গা থেকে 1 ইঞ্চি নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে গেল আহি। অবাক কণ্ঠে বলল, ওখানে তো কেউ নেই। বাহার আহির কথায় তেমন পাত্তা দিল না। মনে হলো কণ্ঠের জোর বাড়ালো, বিরক্ত সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা আবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না, তা চিত্রার বেশ জানা। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে আহিদের কাছে গিয়ে দাঁড়ালো। আহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেই চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেলে তার মুখ চোখ জুড়ে। ফ্যালফ্যাল করে নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছিল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাইরাঙ্গা নিচু ফ্লোরে নির্বদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞাসা করতে। ছোট চাচি পাঠালো তো। আই ভুরু কাছে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ ছোট আম্মু বিকালে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করতে গিয়েছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছ, তার উপর মিথ্যে যুক্তিটা হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গলদেশে। আই হাসলো, প্রায় খোঁচা মেরে বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোমার আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও আই আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোতে। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগে বাহারের রাশভারী কণ্ঠে ভেসে উঠল, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চিত্রা হলো প্রকৃতি। চিত্রার নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলো? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথাটা কিভাবে গেল? তাহলে কি চেরি বলেছে? চেরি না বললে আহিয়া বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝে বাহারের ছোটোখাটো একটা রামধমক ভেসে উঠল, কেন বলনি চেরির ঘটনা? আকস্মিক ধমকে দু বোনে কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উত্তেজনা করে মন খারাপ করে সে প্রকাশ করলো না, বরং মাথা নত করে বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এটুকু বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয়, তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায়, তাহলে বাচ্চাটার উপর দিয়ে কী যাবে ভেবেছেন? এর জন্য আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল আহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যে বলছো? নিশ্চয় চিত্রার বলা কারণটার জন্য, তাই না? আহি উপন্যাস করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা নিঃশ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়ঃসন্ধি চিত্রা তখন মনের ভিতরে অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর আহিয়া পার অবধি খবরটা কিভাবে গেল জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটারে টুংটাং সুর তুলে। লোকটা যেন সব কিছুতে নিজের মর্জি মতো চালাবে। তার যখন বলতে ইচ্ছা হবে বলবে, শুনতে ইচ্ছা হবে শুনবে, কিন্তু কারো কথায় নিয়ম কিঞ্চিত অবহেলা করে না। আহি কতক্ষণে চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের দিক উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটা এমন কাণ্ড দেখে অবাক হই। তারপর এক কিনারে নিয়ে গিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞাসা করতে অকপটে সব বলে দেয়। বারবার হয়তো শুনেছিল
তাই মেরেছে। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবে নিত, বা অন্য দিক বিবেচনা করেই আমি নিজেই সবটা ঘাড়ে নিচ্ছি। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। আপার প্রতি ভালো লাগা আর একটু বেড়ে গেল। আপার সাথে তার গলায় গেলে ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হয়। চিত্রার চঞ্চলতা পছন্দ করেন না। আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারীসত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে আসলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করলো না, দপদপ পা ছুটে গেল নিচে। গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিয়ে বলল, আসতে যাবি, অন্ধকার এখানটায় পড়ে যাস না কেন। চিত্রার মুখে প্রশস্ত হাসি। একটু আগে আপাকে খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি ছিল। চিত্রা চলে যেতেই তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না আহির দিকে। আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়ায় পুরোটা নকল মানুষ, তাই না? অসময়ে আহির এমন প্রশ্ন শুনে চমকালো না বাহার, এমনকি দেখলো না, প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তার নকল হলেই বা কি? তোমার কোনো সমস্যা আছে? আপনি বেশ নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগ ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স, দুনিয়া রঙিন ওর। কিন্তু আমি তো আমার মতো মেয়েকে আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে, আর আমি বুঝি। শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহার ভাব এমন যে আহির কথাগুলো নিতান্ত স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে কতক্ষণ জিরিয়ে নিল। অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ পান করিয়েছি? এক সেকেন্ড আর দাঁড়ালো না ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে, ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতে পারবে না, তাই লজ্জা লুকাতে চলে আসা। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আনমোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোয় বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে রইল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতে পড়ে রইল। বাহার ছুঁয়ে দেখলো না, বরং গলা ছেড়ে গান গেল। শত রাত জাগা হবে, থালে ভাত জমা পড়বে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবা মার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্য ডাকছিল। বাবার সামনে এসে চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সদাগরের মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালো। অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরেতে আর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখন তো একটু দস্যিপনা করবে, যে বয়সে সেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সদাগরের। বিশাল এক ধমক দিয়ে বলো, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলো, একদিন আমার ঝরে যাওয়ার কারণটা নিশ্চয় আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইল। তৃষান আর দিহান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রাখ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মনের মাঝেও কেমন এক ভাব চলে এসে। বাহার ভাই জলযন্ত্র রোগ, যা ছড়িয়ে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুর, শরীর পুরো যাওয়ার জোগাড়। আর চিত্রার মেজাজটা বেশ চটে আছে। কলেজ থেকে বের হতে পর ক্লাসমেট রিফাত একটা পত্র দিয়েছে। তাও যেসে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা উৎফুল্ল হয়েছে, ততটা বানান দেখে রেগে গেছে। প্রেমপত্র না, যে ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই আহিয়াপার সাথে দেখা চিত্রার। আহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল আহিয়াপার কাছে। চেরিও খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার বেশ ভাব। স্কুলে কলেজে গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতে বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ে বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁক দিচ্ছে। দুনিয়া যেন তার এটাই চেয়ে গুরুত্বপূর্ণ কাজের নাই। চিত্রা আজ চোখে তাকালো, মিনমিন করে বলো, বাহার ভাইয়ের কাছে এলে সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। আহিয়াপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে আহিয়াপার দিকে তাকালো। আহি তখন
ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল চিত্রা। দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রা জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উবুর হয়ে পড়ে বসে ফিতা লাগিয়ে নেয়। আহি চেরি বেশ খানিকটা সামনে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলে সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তায় তুমুল চিৎকার সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় হতভম্বটা কাটিয়ে ছুটে এলো মেয়েগুলোর কাছে। বাহার থমকে দাঁড়ালো, পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটা বিধ্বস্ত প্রায়। আহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরির গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়িতে। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়ে নিচেই বসে রইল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কাতে শুরু করলো। সাথে সাথে তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা এবং চেরি কাউকে ধরল না আহি, বরং ছুটতে গেল তার থেকে 5-10 হাত দূরের দোকানের দিকে। তার ছুটে যাওয়া যেন যেন এই মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল এবং চিত্রার হাতটা টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম একটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। ওঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, ওঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রা বাহারটা কেমন যেন অবশ হয়ে গেছে ততক্ষণে, তবু মস্তিষ্ক সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরন ঝড় তুলল। চিত্রা উঠে দাঁড়ালো, কন্দনত মুখে খানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করলো বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল কন্দনত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসে যে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি তার। কখনো তাকানোর প্রয়োজন বোধ হয়নি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজের পুরো হাত ঝলসে গেছে, তবু মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তার মধ্যে ছুটে এলো আহি, হাতে তার বড় বড় দুটো পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকুন। আমি চিত্রাকে নিয়ে পরে রিস্কায় আসছি। পানি ঢালা থামবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে আহি চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ। মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতল নিয়ে ধপ করে উঠে বসলো রিস্কায়। আহি চিত্রাকে সাবধানে টেনে পরে রিস্কায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটা মুখের ঢাকনা খুলতে চিত্রার হাতে অনবরত পানি রাখতে লাগলো। দুটো রিস্কা গন্তব্য ধরলো হাসপাতালে। আহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিচ্ছু হবে না তোর, ভয় পাস না তো। এই যে আহি আপা আছে তোর সাথে, কোনো ভয় নেই তোর। আল্লাহ দেওয়ার যন্ত্রণায় চিৎকার কান্না আর শব্দ তুলল। আহি কেবল ব্যথাতুর চোখে ছলছলে তাকিয়ে রইল। বনগুলো জেনে যা তার প্রাণ। এগুলো সুন্দর ফুলগুলো মুছে যাওয়াটা সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হাসপাতালের তুলনাভাবে ভিড়টা একটু বেশি। হই হই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্ক পরিবার দাঁড়িয়েছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতা হাহাকার করছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা, বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছে না চিত্রার মা। চোখ মুখ শক্ত কঠিন। মা জাতির মুখ চোখ এত শক্ত সচরাচর হয় না, তবে এই ভদ্রমূল্যে হয়েছে। বরাবর সে একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে সে নেতিয়ে যান না। নারীর জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকাচ্ছেন ছোট ছোট যাকে চুপ করতে থাকছেন, এমন করলে সে অসুস্থ হয়ে যাবে। তৃষানার দিহানও কাঁদছে। বোনদের তারা খুব ভালোবাসেন। তুহিন ছোট ভাইদের সান্ত্বনাস্থল হয়ে দাঁড়িয়েছে। ঔষধের জন্য তো তুমুল ছোটাছুটি করছে বাহার। চেরির বাবা প্রবাসী, 3 বছরে 1-2 বার ছুটিতে আসা হয়। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে আছেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধটার দায়িত্ব পড়লো বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে গেল। চেরি আর চিত্রাকে আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে আহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক একটা পানীয় কিঞ্চিত ছিটে আহির ডান হাতে কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তার চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতে ছুটে এলো নুরুল সদা খান। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীর জড়ানো আইনি পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছিল, চেরি, আহি কেমন আছে, ঠিক আছে তো? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলো বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেমন খচখচ শব্দ তুলো সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো? বাবা,
চিত্রার হাতটা বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তর তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল। বাবাকে বেশ স্মরণ করিয়ে দিল। চিত্রাও ভুক্তভোগী। নুরুল সদরকার কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর করলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনি আপা অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে হাসাচ্ছে। মেয়েটি তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরে নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে দাঁড়ালো ডাক্তারের সম্মুখে এসে। তবে প্রশ্ন করার সাহস হল না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁইছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রথম প্রশ্নটা বাহারি করলো, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ের মুখ থাকা পরিবেশটার দিকে তাকিয়ে বলেন, খুব স্বাভাবিক কণ্ঠে বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটা করিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা পেয়েছে। মারার পর একমাত্র পানি দিলে এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট্ট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর যে মেয়েটার বাঁ হাতটা পুড়েছে ও এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থা ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাইছে। অবস্থা বলা যায় না ততটা সুবিধার। আর যার ছিটকেছে অল্প অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইঞ্জেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বলল। প্রতিটা প্রাণ যেন একটা খবরে আহত হয়েছে। চেরি আর চিত্রা এইবারই প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবার প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সদর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া যাবে না। চেরির মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মুনিয়া বেগমের কাছে ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চাই। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, তিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটাই এমন, এখানে আমি তুমি বলে কেউ নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসার প্রতি সন্তানের অন্যায়। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে উঠলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম যত্নে কতক্ষণ আদর রেখে দিলেন। খুব যত্ন করে চুমু রেখে দিলেন। চিত্রা কোনো রকম উচ্চারণ করলো, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্না ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণস্বরে বলছেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে আর বাকি রইল না। তার মধ্যে চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সদরকার। এসে মেয়ের দিকে কর্কশ গলার কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছো, এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নিহাত বেমানান মনে হলো। চিত্রা খবর ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করে না। নুরুল সদরকার স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে ধমকে বলল, তুই নিজে যেচে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী এই নিষ্পাপ মেয়ে দুটো। তোমাকে বারবার বলছি সাবধান হওনি। সব জায়গায় দেখিয়ে দিয়েছো নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছো সেই এই কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছো, এবার ভুগতে হচ্ছে, থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটোর জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো কোনো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে গেল নুরুল সদরকার দেখে। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের অবস্থায়। নীরবতায় আর এক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠলেন, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া নয়, মরে যাওয়া উচিত। বাবার কথায় মিষ্টি হাসলো চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্র অনুভব করলো শরীর পড়া বোধহয় এতটা জ্বালায়নি, বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ায় জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার জ্বালা বেশি ব্যথা। চামড়ায় প্রলেপ লাগা যায়, হৃদয়ে কি কেবল ক্ষতি বয়ে যায়? মরার মতো বাইচে আছে আর মরবি কি? শরীর থেকে আত্মাটা তো বের হওয়ার বাকি। বেইমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতো আঘাত দিচ্ছে পারছে যতদূর। গিটারের শব্দ থামলেও পরিবেশ তখন অভিযোগের সুরে ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষগুলো নিশ্চুপ নিরত্তর। মধ্যরাতে শোষো করে বাতাসের কারণে মাঝে মাঝে গানের তালটা কেটেছিল, কিন্তু
অভিযোগের ঝুড়ি হালকা হয়নি, অভিযোগগুলো বেশ শক্তপোক্ত। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতে কালো আধারিয়া স্ক্রিনটি আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা, ইন্টারনেটে প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখলো ফোনের স্ক্রিনে। রাত 3:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা পানসে লাগছে, বিষণ্ণ লাগছে। ছাদে হরেক রকমের ফুলের গাছ, ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না এবং কিছুটা উদ্ভট লাগছে। বাহার মুখ চোখ কুচকলো। এই হরেক রকমের ঘ্রাণ থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশি ভালো। হুট করে ভীষণ ধোঁয়া উড়ালো, তৃষ্ণা পেল। প্যান্টের পকেটে তন্ন তন্ন করে দেশলাইয়ের বাক্সটা ছাড়া কিছুই পেল না। প্রয়োজনের সময় জিনিস না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রে তাই হলো। বিরক্তের কপাল কুচকেলো। দুপুরে তো সিগারেটটা শেষ হলো, তারপর অঘটনের কারণে আর কেনা হয়নি। ভাবতেই এক হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটের বেশি প্রয়োজন। পানসের রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিতে বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে, গায়ে জড়ানো টি শার্টটা অনেকাংশে ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে মেন দরজার বাইরে এসে সিঁড়ি বেয়ে যেতে হবে। এই সুবিধে বলা যায় না কে কখন ছাদে আসে, তা এতটাই বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমেই যেই না মেইন গেট পার হবে, বাইরে যাবে, তার মধ্যে চিত্রাদের বাড়ির বিদ্যুৎ ধারণা বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মাজান গো, কী খবর? আমি তো দেখে আসছিলাম, তাই না? যেতে যেতে থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকালো। রাস্তায় সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে বলল, বিদ্যুৎ ধারণ চোখের কোনো অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল এই লোকটা থেকে। বাহারের অবস্থান প্রায় 7-8 হাত। বাহার পিছিয়ে এলো। বিদ্যুৎ ধারণ বরাবরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনি ঘুমাননি চাচা? না চাচা, বাড়ির ফুলগুলোর এই অবস্থা, আমি কেমনে সুখে নিদ্রায় জামু ঘুমাই? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হলো। বাড়ির সামান্য দেহরক্ত অবধি মেয়েগুলো চিন্তায় ঘুম আসে না, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইল না তো চাচা, আম্মারা ভালো আছেন? বাহার মুখ ছোট করে বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নেই, তবে আহির ততটা ক্ষতি হয়নি। সে কাল পরশু বাসায় চলে আসবে। চেরিয়া চিত্রার অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটি ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানি মুছে বাহারের কাছে মুক্তোর দানার মতো লাগলো। সে কেবল নির্বিশেষে তাকিয়ে রইল কোনোনত আবু চাচার দিকে। পুরুষ মানুষের কান্না করাটা কি মানানসই না? আবু চাচার কান্নাটা বেশ মায়া হলো। কর্কশ কণ্ঠে মুখটার দিকে তাকালো। কোনো টান অনুভব হলো না, কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটাকে ডান বাহুতে ভরসার হাত রাখলো। আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহরে ডাকেন। কান্না করে বা কী বা হবে? আবু চাচা নিজের ডান হাত তালুতে সাহায্যে চোখের অশ্রুগুলো মুছল। তবু ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এবারের মানুষগুলো খুব খুব ভালো। আহিমামুনি শান্ত ছিল ছোটোবেলা থেকে, ওর জন্য কারো চিন্তা ছিল না। কিন্তু চিত্রা মামুনি অনেক দুষ্টু। একটু চোখের পলক করতে মেয়েটা গেটের বাইরে চলে যেত। অনেক নাকানুচপানি খাওয়ালে দিন শেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনি, তুমি দেখলা, ওগো এত বিপদ হইবে ভাবি নেই। সবাই পাপের ফল, বুঝলা? বাপ মায়ের পাপ সন্তানদের ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না। কারণ সে এতটুকু জানে, আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ি নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন ওতে আবেগের কথাটা বের হয়েছে, না হয় এটা বের হতো না। মানুষজাত তো এমনই, আবেগের স্রোত এতই বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতার লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধতায় রাস্তায় পা বাড়ালেন। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানী নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয়েছে নুরুল সদাগরের হম্বিতম্বিতে। কোনো সে সরকারি হাসপাতালে মেয়েদের রাখবে না। ভালো চিকিৎসা পেতে হলে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহার তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশি মনে হচ্ছিল। যে বাবার মেয়ের মরা বাঁচা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনা নেওয়া হাস্যকর মনে হলো। এমন গা জ্বালানো আধিক্যতা বাহারের সহ্য হয়নি। তাই সে রাত 11টার দিকে চলে আসলো। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপু, ফুপুর ছেলে অনায়, চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচা চলে এসেছে। চিত্রার ছোট চাচাকে জানানো হয়েছে উনি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রার এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড় লোকদের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্ত শ্বাস ফেলল। এই বিদঘুটে রকমের শব্দ বের করে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পার হচ্ছে। সামান্য একটা সিগারেট যদি পাওয়া না যায়, তবে তোদের এত বড়লোকি ভাবসাব দিয়ে
কি হবে? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে পড়ে, নারীর নেশায় টাকা উড়িয়ে সব রাতেই করে। দিনে এসব বড় লোকেরা সাধু সাধে, যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোঁয়া ওঠানোর আনন্দ তাদের সহ্য হয় না। গরিবদের শখ লাথি খুশিতে মেরে এদের চিরসুখ। অনির্দিষ্ট গন্তব্যে হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতো চায়ের দোকানে খোলা পেল। সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে বাড়ির পথে পা বাড়াতে নিল। হঠাৎ মনে হলো তখনই অতি কষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত। কি নিদারুণ কষ্ট না পেয়েছে মেয়েটা। আধ ঘন্টা পর একা একা হাঁটে বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো বাহার। অথচ জীবনে এতগুলো দিনে কোনো গন্তব্য ছিল না। এক রাতের জন্য কিছুক্ষণ এলো বাহির একটা গন্তব্য হলো। ফোনের স্ক্রিনের সময় দেখার জন্য দৃষ্টি দিকে দেখলো একদম 4টা বাজে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল বাহার। অলস ধীর ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালে 3 তলায় গেলেন। করিডোরে মানুষ নেই তেমন। বাহার সেখানে দাঁড়িয়েছে। সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে হসপিটালের নিচের তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো সেখানেই বাকিরা। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে। যেই না কেবিনের দরজা খুলবে তুহিনের ঘুমটা ভরাট কণ্ঠে ভেসে উঠলে, বাহার ভাই আপনি যে। বাহার ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক। দরজা হাতলে হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকালো। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ দেখতে এসেছিলাম তোমাদের, তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করলো না, প্রতিক্রিয়াও জানালো না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরোতে ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহার হুট করে মনে হলো এক রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা করে খুলে যাওয়া দরজাটা আটকাতে যেতে নিল, পেছন থেকে মুমূর্ষ ডাক ভেসে আসলো, বাহার ভাই। বাহার পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকালো। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটা হাতে একটা মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করলো। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণে কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একেবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়ালো। পা থেকে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ের প্রশ্নটা অদ্ভুত বাহার ভাইয়ের মুখে মানায়। ভোতা যন্ত্রণায় বিষাদ এসে চিত্রা উত্তর দিলা, আমি তো সবসময় ভালো হয়ে থাকি। তুমি ঘুমাও নি? বাহারের প্রশ্নে চিত্রা মাথা অবধি বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রত অপেক্ষা করলো আপনার অপেক্ষায়। বাহার হাসলো। বাহার খুব সহজে হাসে না, আবার হয়তো হাসে, কিন্তু চিত্রাদের মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে কতটা যন্ত্রণার মাঝে ঠাট্টা করছে তা বাহার ভাইয়ের বেশ ভালো লাগলো। বাহার উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো নামে। কংক্রিটের হৃদয় তো, আবেগ ছয় কম, অঘোষিত অপেক্ষাদের পর মৃত্যু। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিয়ে না হয় একটু কাটার ঘাই হলো, এতে যদি আস্ত একটা বাহার পাই তাতে ক্ষতি কী? বাহার কিন্তু পুড়িয়ে দিতে জানে কেবল। কতটা পুরায় বাহার? সিগারেটের মতো, নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেটার কথায় যে তাই বুদ্ধি করছে বোধহয়। বাহার চিত্রার অসুস্থতায় জরাজীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো, খুব ক্ষীণ এবং স্থির করে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পড়বে। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিকে চেয়ে চোখ সরিয়ে যেতে চলে ধীর স্বরে বলল, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসাআসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া হবে, ভালোবাসি ভালোবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ, আনমনে প্রশ্ন তুলল, সত্যি হবে না বাহার ভাই? উত্তর এলো না প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গেছে। বয়স সন্ধিক্ষণ রঙ্গনা চোল ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই বাহার ভাই, ভালো নেই আমি। আরও একটা দিন নিয়ে হাজারো আশঙ্কা নিয়ে চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রার তেমন হুঁশ নেই। গতকাল মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশই ভালো নেই। সারাদিন সকলের সে কেমন সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল, কোনো ভালো খবর যেন আশাই করেনি। বাহারকে সারাদিন আর দেখা যায়নি, আসেনি হসপিটালে। নুডল সদাকার ইনভেস্টিগেশন নেমেছে গেছে খুব কঠিনভাবে। হুট করে বিকেলে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর খবর, মহিন নাকি আজ ভোরে সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন খোঁজে তার বাসায় তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুডল সদাকারের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলে আর মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার উপর ঘটনার পর থেকে উধাও হয়ে গেছে, আর মহিনের মৃতদেহ। খুব সহজ সরল কেসটা হুট করে জটিল হয়ে গেল। মাহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিসটা হুট করে এলোমেলো হয়ে গেল।
চিত্ত চিরে চৈত্র মাস প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।